প্রশাসনে কর্মকর্তাদের যে কোনো স্থানে কাজ করা মানসিকতা থাকতে হবে, ডিসি সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী। সংস্কারকে নেতিবাচক হিসেবে নিয়েছে বিএনপি, অভিযোগ এনসিপির। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। রাজনৈতিক কারণে চাপের মুখে দেশের সংবাদ মাধ্যম, বলছেন বিশ্লেষকরা। মুক্ত গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি, বললেন তথ্যমন্ত্রী। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 10 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1261। এ নিয়ে 48 দিনে প্রাণ গেল 294 শিশুর। সিলেটের দক্ষিণ সুরমা তেলি বাজারে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে প্রাণ গেল 8 জনের, নিহতরা সবাই শ্রমিক। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 478 জনকে নিয়োগ দিয়ে সাবেক উপাচার্য নকিবের রেকর্ড, জামায়াতিকরণের বিস্তর অভিযোগ। প্রশাসনকে জনকল্যাণমুখী ও সরকারের সেবা সহজ করা গেলে এর পরিপূর্ণ সুফল পাবে জনগণ। জনপ্রশাসনে পদায়ন ও পদোন্নতি সবকিছুই হবে দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা ভিত্তিতে। তাই প্রশাসনকে সরকারের নীতি বাস্তবায়ন ও তৃণমূল মানুষের সেবা প্রাপ্তির সহজীকরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের স্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকারও আহ্বান জানান সরকার প্রধান। রবিবার রাজধানীর উসমানী মিলনায়তনে শুরু হয় 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সকাল 10:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও 8 বিভাগের বিভাগীয় কমিশনার, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ সচিব সহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সম্মেলন 2026 বেশ কয়েকজন মাঠ প্রশাসনের আমলা তুলে ধরেন তাদের কিছু সুবিধা ও অসুবিধা ও পরিকল্পনার কথা। জলোচ্ছ্বাস থেকে জনপদ রক্ষা করবে। পরে প্রধানমন্ত্রী সার্বিক দিক নির্দেশনা দেন সরকারের পরিকল্পনা ও নির্বাচনী ইস্তেহার সহ নানা পরিকল্পনার কথা। বলেন সরকারি সেবা প্রদান সহজীকরণ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। তৃণমূল পর্যায়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবা প্রার্থীদের হয়রানি লাঘব, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন রোধ সহ মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষভাবে আইনি জটিলতার অজুহাত না দিয়ে সেবা সহজ ও বাস্তবতার ভিত্তিতে জনপ্রশাসনে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। প্রয়োজনের অতিরিক্ত আইন কানুন ও জটিলতাকে অজুহাত হিসাবে আমরা ব্যবহার না করি, বরং বাস্তবসম্মত, কার্যকর ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা আমরা প্রশাসনের সকল পর্যায়ে গড়ে তোলার চেষ্টা করি। এবারের সম্মেলনে 34টি কার্য অধিবেশনের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি, 3 বাহিনীর প্রধান ও স্পিকারের সাথে সাক্ষাৎ। এছাড়া সরকারের নীতি নির্ধারক, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মত বিনিময় হবে সরকারের মন্ত্রী ও সচিবদের সাথে। দেখুন, এই সমাজে, এই দেশে তো আমরা সকলে মিলেই বাস করছি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারকে বিএনপি নেতিবাচক হিসেবে নিয়েছে বলে অভিযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। সকালে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউটে জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের উদ্বোধনী সেশনে এ কথা বলেন তিনি। বিএনপি সরকার গণভোটের কোন বিষয়ে রাজি কিংবা নিমরাজি তা আর দেখার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন যাতে হয় এমন চাপে বিএনপি জুলাই সনদে সই করেছে। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেন বক্তারা। সংস্কার ও গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি তাদের। স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটা বলেছেন যে সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা হতে দেওয়া না হয়, সে কারণে তারা
জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অনেক কথা বলতে ছিল তারা বলেন নাই। জিনিসটা এখন উল্টে গেছে। বাস্তবতা হলো ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায়। তারা ক্ষমতাকে নিরঙ্কুশ ভাবে উপভোগ করতে চায়। বিএনপির ৭৪ জন বেঈমান মির্জাফর বিদ্রোহ করে নির্বাচনে না দাঁড়ালে জামায়াত ২০টির বেশি আসন পেত না বলে মন্তব্য করেছেন চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। জাতীয় প্রেস ক্লাবে দৌলতদিয়া পাটুরিয়া কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। তিনি আর বলেন, ঘরে ঘরে পুকুরে পুকুরে অকটেন পেট্রোল চাষ করছে জামায়াত। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছেন। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পদ্মা সেতু বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল। দৌলতদিয়া পাটুরিয়া কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন করবে সরকার। আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফররা যদি ৭৪টা জায়গায় নির্বাচন না দাঁড়াতো, আর যারা নমিনেশন পায়নি তারাও যদি ওখানে ষড়যন্ত্র না করতো, তা জামায়াত ইসলাম ২০টার কম আসন পেত। কারণ আজকে এই হারের উপর নিঃশ্বাস ফেলতে পারতো না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এমন এক সময়ে এই দিবসটি পালন করা হচ্ছে যখন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ১৮০ দেশের মধ্যে ৩ ধাপ পিছিয়ে ১৫২তম অবস্থানে বাংলাদেশ। তবে স্বাধীন সাংবাদিকতা একদিকে যেমন দিন দিন কঠিন হয়ে উঠছে, তেমনি প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাবে তথ্যের সত্যতা যাচাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এখনও রাজনৈতিক কারণে চাপের মুখে দেশের গণমাধ্যম। তথ্যই শক্তি, আর সেই তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই গণমাধ্যমের কাজ। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা বিশ্বে সাংবাদিকরা বারবারই বাধার সম্মুখীন হচ্ছেন। ১৯৯৩ সালে জাতিসংঘের স্বীকৃতির পর থেকে প্রতি বছর ৩রা মে পালন করা হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিভিন্ন তথ্য অধিকার ও আন্তর্জাতিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৫ সালে বাংলাদেশে ৩ জন সাংবাদিক নিহতের তথ্য পাওয়া গেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালের প্রথম ৬ মাসে বিভিন্নভাবে নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন ২৫৭ জন সাংবাদিক, এবং ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০০ সাংবাদিকের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়ে এখন ১৫২তম অবস্থানে রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাব এবং তথ্যের সত্যতা যাচাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এআই কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো জানা যায় না। এটা মস্ত বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদেরকে রপ্ত করতে হবে, ওই সাবজেক্ট সম্পর্কে আমাদের বুঝতে হবে, এআই সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে হয়তো সম্ভব। অ্যাবাভ 60% পিপল তারা ইনফরমেশনটা গ্যাদার করে, কালেক্ট করে অনলাইন থেকে, তাকে খুব দ্রুত অডিয়েন্সকে পৌঁছে দিতে হয় বলে অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যেগুলো উইলিংলি এবং উইলিংলিও তারা প্রচার করে। রেসপন্সিবিলিটির পার্ট যে তথ্যকে যাচাই বাছাই করে পরিবেশন করা, তো সেই ব্যাপারটাতে কষাস হওয়া দরকার। মুক্ত গণমাধ্যম মানে শুধু সংবাদ প্রকাশ নয়, বরং নির্ভয়ে সত্য বলারও লেখার পরিবেশ। বর্তমান ডিজিটাল যুগে ভুল তথ্যের ভিড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও জরুরি হয়ে পড়ছে বলে মনে করছেন তারা। সাংবাদিকতার প্রধান সমস্যা হচ্ছে আসলে স্ট্রাকচারাল প্রবলেম, যেটাকে আমরা বলি কাঠামোগত সমস্যা। এখানে আসলে যদি শাসকের পরিবর্তন হয় তাহলে হবে না, এখানে শাসনতন্ত্রের পরিবর্তন দরকার। 18 মাসে মিডিয়া ছিল নিয়ন্ত্রিত, মব কালচারে বা মব জাস্টিসে একদম কাবু ছিল। গণমাধ্যম প্রচণ্ড চাপের মধ্যে আছে। এই চাপ মোকাবেলা করতে হইলে সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না। আর শেষ কথা বলে দিই এখানে, সেটা হলো রাজনীতি ঠিক না হলে সাংবাদিকতাও ঠিক হবে না। মুক্ত গণমাধ্যম দিবস গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়েরও দিন। পেশাগত সুরক্ষা আর তথ্যের অবাধ অধিকার নিশ্চিত হলেই কেবল গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের একটি কাঠামো তৈরি করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছে তথ্য মন্ত্রণালয়। এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। এ সময় জুলাই অভ্যুত্থানে যারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নন সেসব সাংবাদিককে হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশ করতে না দিলে সংবাদ বর্জনে হুঁশিয়ারি দেন তারা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রবিবার সকালে অফিসার্স ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে তথ্য মন্ত্রণালয়। এতে নেতৃত্ব দেন তথ্যমন্ত্রী। পরে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় সাংবাদিক নেতারা অভ্যুত্থানে যাদের বিতর্কিত ভূমিকা নেই এমন সাংবাদিকদের হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান। কারো কারোর মধ্যে 32টিরও বেশি কালো আইন রয়েছে। এই আইনগুলোর কারণে সাংবাদিকরা আজকে লিখতে গেলে 32 বার পাবেন। এই কালো আইনগুলো, যেসব ধারাগুলো মুক্ত গণমাধ্যমের বিরোধী, সেগুলো আমি বাতিলের আহ্বান জানাবো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। অনেক সাংবাদিকের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক গণমাধ্যমের উপর হয়েছে। সো আমরা এখন একটা নতুন সময় এসেছি এবং এই যে মুক্ত গণমাধ্যম, যেখানে এই সরকার বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি এবং আশা করি আগামীতে গণমাধ্যম তার সম্পূর্ণভাবে স্বাধীনতা নিয়ে বিকশিত হতে পারবে। এই মামলা করার আগে এই প্রেস কাউন্সিলে যেন সবাই মামলাটা দায়ের করে, তাহলে আমরা কিছুটা রেহাই পাবো। আর না হলে প্রতিনিয়ত মামলা তদন্ত হওয়ার আগেই জেলে নিয়ে যায়। শুধু আইন প্রণয়নই নয়, তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রেস কাউন্সিল চেয়ারম্যান। একটা নীতিমালা দিয়ে কোনো কিছু চলে না। আইন না থাকলে নীতিমালা, আমাদের আইনের ভাষায় বলা হয় যে মানে কি বলি, পলিসি গাইডলাইন্স দিয়ে কোনো কিছু চলবে না, মূল আইন থাকতে হবে। তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত অর্থে স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমের একটি কাঠামো তৈরি করতে চায় সরকার। এই চ্যালেঞ্জটা আমাদের দেশে দীর্ঘদিনের ফেলে রাখা একটা কাজ এবং কোনো সরকারের পক্ষেই পরিপূর্ণভাবে এই কাজ করা সম্ভব তো হয়নি, বরঞ্চ অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসাবেই চিহ্নিত করা হয়েছে। এদিকে দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন সাংবাদিকরা। অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশ করতে না দিলে সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন তারা। আগে যেভাবে সুপ্রিম কোর্ট চলছিল, যেভাবে সাংবাদিকরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে আপনি প্রবেশ করতে দিবেন। প্রধান বিচারপতির কাছে বিশেষভাবে আহ্বান জানাই, আমাদের সাংবাদিকতার পথ রুদ্ধ করবেন না। গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমই মূল ভিত্তি বলেও জানান তারা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। হাম ও হামের উপসর্গে 24 ঘন্টায় দেশে আরও 10 শিশু মারা গেছে। এই সময় সারা দেশে আরও 1166 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের উপসর্গে বরিশালে 2, চট্টগ্রামে 1, ঢাকায় 4, খুলনায় 1 ও সিলেটে 1 শিশু মারা গেছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে 48 দিনে হামের উপসর্গে দেশে 294 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 40,491 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 27,816 শিশু। তবে এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে 24,090 শিশু বাড়ি ফিরে গেছে। গত 15 মার্চ থেকে দেশে 5,313 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 12 জন। সকাল 6টার দিকে দক্ষিণ সুরমা তেলিবাজারে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক। মরদেহগুলো সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রবিবার সকাল 6টা একটি পিকআপে করে 10-12 জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। পিকআপটি তেলিবাজারে পৌঁছালে খাগড়াছড়ি থেকে আসা কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান 4 জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। তো 2 জন মারা গেছে আর বাকি মারা গেছে গাড়িতে। পুরা মাঝামাঝি গিয়া টাকে ঘুমাইয়ের মাঝে মারছে গিয়ে ওইটারে মারার সাথে সাথে প্যাসেঞ্জারগুলো যে যাত্রীগুলো আছে না,
বলে উড়িয়ে গিয়ে পড়ছে। পিকআপের যাত্রীরা একটি ভবনের ঢালাই কাজের জন্য সুনামগঞ্জ যাচ্ছিলেন। ট্রাকের কারো ক্ষতি হয় নাই, পিকআপে যারা ছিল এখান থেকে সম্ভবত 6 জনের নিহত হয়েছে। এরপরে থানা থেকে এসে দারোগা নাই মনে হচ্ছে তাকে নিয়ে গেছে মনে দুইটা কাঠ দিয়ে। কোনো এক বাহনের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এবার হেল্পার কাউকে তো পাওয়া যাচ্ছে না, তো আমার ধারণা হচ্ছে আর কি যদি হেল্পার হয়ে থাকে তাহলেও এই সমস্যা হয়েছে, অথবা ড্রাইভার যদি থাকে তাহলে ড্রাইভারও হয়তো ঘুমাচ্ছিল। দুর্ঘটনার পর থেকে পিকআপ ও ট্রাকের চালক দুজনেই পলাতক। অবশ্য ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে। 4 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকি পরিচয় শনাক্তের কাজ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনের যে সমস্ত বিষয় আছে। 2023 সালে ঢাকা সিলেট মহাসড়কের নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় 14 জন শ্রমিক প্রাণ হারান। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে 3,500-এর বেশি গরুর হাট বসবে। প্রতিটি হাটে থাকবে পশু ডাক্তার। সকালে সচিবালয়ে কোরবানির পশু ও হাট নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। এ সময় মন্ত্রী বলেন, এবছর বর্ডার এলাকায় কোনো হাটের অনুমতি দেওয়া হবে না। এবার পশুর চাহিদা 1 কোটির বেশি, যা দেশেই পাওয়া যাবে। এছাড়া অনলাইনে পশু কেনা বেচায় কোনো হাসিল দিতে হবে না বলেও জানান তিনি। মন্ত্রী আরও জানান, রাজধানীতে হাট বসবে 27, এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের 16 এবং দক্ষিণে 11টি। আর পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। গরু, ছাগল, মহিষ, ভেড়া এই সর্বসার করলে আমরা 3,600 প্লাস গরু ছাগলের হাট এখানে বসবে। রাজধানীতে 2 দিনে বিশেষ অভিযানে তালিকাভুক্ত 58 জন সহ 154 চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিডিয়া সেন্টার ব্রিফিংয়ে ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার আরও জানান, চিহ্নিত এলাকাগুলোতে নিয়মিত ব্লক রেড কার্যক্রম চলবে। অপরাধ নিয়ন্ত্রণে রায়েরবাজার এলাকায় নতুন থানা গঠনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। পরিচয় যাই হোক না কেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে উঠে পড়ে লেগেছে প্রশাসন। তাই রাজধানীতে মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অনলাইন জুয়া, চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। আমরা এনেছি যে 2 দিন পর্যন্ত আমরা বিশেষ অভিযান চাঁদাবাজদের বিরুদ্ধে, সেই অভিযানে 58 এবং 94 অর্থাৎ 152 জন 154 জন অ্যারেস্ট করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং এ ডিএমপি কমিশনার প্রথম 2 দিনের অভিযান সম্পর্কে জানালেও গ্রেপ্তার চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয়ের প্রশ্নে এড়িয়ে যান তিনি। মামলার সংখ্যা, ওই পরিসংখ্যানটা আমরা পরে ডিসি মিডিয়ার কাছে জেনে নিন। মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি থানার প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। মোহাম্মদপুরে একটা থানা স্থাপনের জন্য আমরা প্রস্তাব রেডি করতেছি। রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে। অতএব আমাদের অভিযান অব্যাহত আছে এবং জোরদার করা হইতেছে। তালিকাবিহীন মানে তালিকার নাম নাই কিন্তু তারাও চাঁদাবাজির সাথে জড়িত, আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব এই 94 জন্য তালিকা উঠে যাবে, তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এছাড়া হকারদের জন্য সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গা থেকে চাঁদাবাজির সুযোগ থাকবে না বলেও আশা করেন মোহাম্মদ সরোয়ার। যারা ফুটপাতে হকার তাদেরকে 2 সিটি কর্পোরেশন নির্দিষ্ট আইডি কার্ড দিয়ে দিবে, নির্দিষ্ট জায়গা করে দিছে, এয়ারমার্ক করে দিছে 3 ফিট বাই 4 ফিট, আপনার দেখছেন মার্কিং, তার মাধ্যমে বসবে। সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওখানে চাঁদাবাজির সুযোগ খুব একটা থাকবে না। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। 557 দিনে 478 জনকে নিয়োগ দিয়ে রেকর্ড গড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য সালেহ হাসান নকিব। জুলাই চেতনাকে পুঁজি করে নিয়োগের জামায়াতিকরণে বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। শ্বশুরকে নিয়োগ দেন এমেরিটাস অধ্যাপক পদে। মেধা তালিকায় 2য় অবস্থানে থাকা প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ দেন 4র্থ স্থানে থাকাকে। আর 1ম শ্রেণীর অফিসার পদে নিয়োগ পান এসএসসি পাস 2 জন। জুলাই গণ অভ্যুত্থানটা হলো মেধা এবং কোটা। আমি মেধা সিরিয়ালে 2য় নম্বরে ছিলাম, আমাকে সুপারসিড করে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ করা হলো। উর্দু বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় 2য় হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2বার স্বর্ণপদক পাওয়া প্রার্থী ডক্টর এ সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় 1ম শ্রেণীতে 1ম স্থান অর্জন করা সালাম মেধা তালিকায় 2য় অবস্থানে থাকলেও তার নিয়োগ হয়নি।
নিয়োগ পান চতুর্থ স্থানে থাকা প্রার্থী। এই অনিয়ম দেখে ভাইবা বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ঢাবি অধ্যাপক মোহাম্মদ ইসরাফিল চূড়ান্ত ফলাফলে সই করেননি। তারপরও গায়ের জোরে এই নিয়োগকে বৈধ করেন সদ্য সাবেক উপাচার্য সালেহ হাসান নকিব। যাদের নিয়োগ করা হয়েছে তারা মেধায় গবেষণায় আমার ধারে কাছেও কেউ নেই। শুধু এই একটি নিয়োগ জালিয়াতি নয়, সালেহ হাসান নকিবের উপাচার্য হিসেবে 557 দিনের দায়িত্ব পালনে তিনি নিয়োগ দেন অন্তত 478 জনকে। এর আগে কেউই এত অল্প সময়ে এতজনকে নিয়োগ দিতে পারেননি। নিয়োগ বাণিজ্য নিয়ে আপত্তি জানিয়ে অনশন করছিলেন নাট্যকলার শিক্ষার্থী সাদিকুর। তবে প্রভাবশালী সেই উপাচার্যের দেয়া অবৈধ নিয়োগ বন্ধ করা সম্ভব হয়নি। নকিব প্রশাসনের শেষ কর্মদিবসে সিন্ডিকেট মিটিং, একই দিনে সিন্ডিকেট মিটিং এবং একই দিনে নিয়োগ দেয়া হয়। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার 3 মাসের মধ্যে নিজের শ্বশুরকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেন। আইসিটি সেন্টারে প্রথম শ্রেণীর অফিসার পদে উচ্চ মাধ্যমিক পাশ দুজনকে নিয়োগ দিয়েও সমালোচনা করান তিনি। ছাত্রনেতাদের দাবি, জুলাই চেতনাকে পুঁজি করে উপাচার্য হয়ে সালেহ হাসান নকিব নিয়োগ বাণিজ্য, দলীয়করণ, আত্মীয়করণে মন দেন। গুপ্ত থেকে তিনি রাজনৈতিক পরিচয়কে আত্মগোপন করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হারে নিয়োগের দুর্নীতি করেছে এবং দলীয়করণ করেছেন, বিশেষ করে জামাত শিবিরের ক্যাডারদেরকে। তিনি একটা অভিনব কায়দায় ঠিকই স্বজনপ্রীতি করলেন, নিয়োগ ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটা ব্যাপার নিয়ে আসলেন। কার পারপাস সার্ভ করলেন এবং কি কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করেছে সেটা অনেকটা পরিষ্কার শিক্ষার্থীদের কাছে। শিক্ষকদের দাবি, বারবার বলার পরও উপাচার্য নকিবের নিয়োগ কার্যক্রম ঠেকাতে পারেননি তারা। এটা কিন্তু আমরা শিক্ষক হিসেবে আমরা কিন্তু তাকে অনেকবার বলে আসছি এবং উনি কর্ণপাত করেন। কী কারণে নিয়োগ দিয়েছেন এখন পত্রপত্রিকা সহকারে বিভিন্নভাবে বিশ্লেষণ হচ্ছে। তবে রাকসুর জিএসের দাবি, নিয়োগে আত্মীয়করণের জন্য বেশি দায়ী উপ উপাচার্য মাইন উদ্দিন। রানিং ভিসি জানেন না, তাহলে কার ইখতিয়ারে নিয়োগ হচ্ছে? এবং আমি এটা নিয়ে সাবেক ভিসি স্যারের সাথে আমি কথা বলছি যে স্যার এই নিয়োগগুলা কিভাবে হয়েছে। স্যার বললেন যে এই নিয়োগগুলোর ইখতিয়ার পুরোপুরি হচ্ছে প্রভিসি প্রশাসনের। এসব বিষয়ে জানতে চাইলে সাবেক উপাচার্য দাবি করেন, নিয়োগে কোনো অনিয়ম হয়নি, কোনো দুর্নীতি সুপারিশকে প্রশ্রয় দেওয়া হয়নি। আমার পক্ষ থেকে আমি নিয়মের বাইরে একটি কাজ করিনি, কোথাও কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, কোনো তদবির এবং কোনো ধরনের সুপারিশকে আমি প্রশ্রয় দিইনি। বর্তমান উপাচার্য বলছেন, অভ্যুত্থানের পর প্রতিটি নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে চাইলেও হয়েছে তার উল্টো। অনেক ক্ষেত্রেই নিয়োগ মেধার ভিত্তিতে হয়নি। ডেফিনেটলি এই জিনিসগুলো অনেককেই বঞ্চিত করেছে, আঘাত দিয়েছে। পূর্বের প্রশাসনের কৃতকর্ম যদি কোনো জায়গায় ব্যত্যয় অনিয়ম ঘটে থাকে তাহলে তার যথাযথ ব্যবস্থা নেবে। এসব নিয়োগ বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। চট্টগ্রামে আমানত ফেরত এবং মুনাফা কমানোর প্রতিবাদে একীভূত হওয়া 5 ব্যাংকে তালা দিয়ে ও কর্মকর্তাদের বের করে দিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। একদিকে দীর্ঘ সময় ধরে টাকা আটকে থাকা, অন্যদিকে 2024-25 অর্থ বছরে আমানতে মুনাফা মাত্র 4% নির্ধারণ বা হেয়ার কাটের প্রতিবাদে শত শত গ্রাহক বিক্ষোভ করেন। শিগগিরই সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি তাদের। রবিবার সকাল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জে একীভূত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের সামনে বিক্ষোভ শুরু করেন গ্রাহকরা। তাদের দাবি, মুনাফার আশায় কোটি কোটি টাকা ব্যাংকে রাখলেও এখন আমানতি ফেরত পাচ্ছেন না তারা, ফলে পরিবার নিয়ে চরম বেকায়দায় তারা। দুইটা দাবি, শেয়ার কার্ড বাতিল, লেনদেন স্বাভাবিক। আমরা আমানতকারীরা কি দোষ করলাম? আমাদের কিসের দোষ? আমাদের কেন টাকা মূলধন থেকে টাকা কেটে নিবে? লেনদেন স্বাভাবিক করার পাশাপাশি মুনাফা কমানোর প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। হেয়ার কার্ড এখনো আমাদের উপরে অব্যাহত আছে, আমরা এটা থেকে মুক্তি চাই, পরিত্রাণ চাই। আওয়ামী লীগের থেকে আরো মারাত্মক বেশি করতেছে এই অবস্থা। এক পর্যায়ে 5টি ব্যাংকের দরজায় তালা লাগিয়ে প্রতীকী কর্মসূচি পালন করেন গ্রাহকরা। পরে পুলিশের সহায়তায় ব্যাংক থেকে বের হন কর্মকর্তারা। তবে গ্রাহকদের সমস্যা সমাধানে কোনো আশ্বাস দিতে পারেননি কেউ। আপনারা আন্দোলন করতেছেন তো দাবি আদায়ের জন্য, এই প্রতিবাদ করতেছেন যে হেয়ার কার্ড উইথড্র করার জন্য, ক্যান্সেল করার জন্য, সেটা এই যে দেখছে আমরা তো বলবো। ব্যাংক কর্তৃপক্ষ এবং গ্রাহকদের সাথে আমরা একটা কথা বলেছি, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করব। আমরা চাই যে গ্রাহকরাও তাদের টাকাটা ফেরত পায়। গ্রাহকদের অভিযোগ, আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো, তারল্য সংকট কাটানো এবং খেলাপি ঋণ কমানোর জন্য 5 ব্যাংকে একীভূত করা হলেও তারা সুফল পাচ্ছেন না। শীঘ্রই তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে নেতা কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছে বিভিন্ন পরিবহন চালক ও শ্রমিকেরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর 12টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে তাকে আটক করে পুলিশ। আর নিশ্চিত করা হলে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে তা জানানো হয়নি। রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। নেতা কর্মীদের নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে। বাইরে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারী সমাজ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি অবহেলা, বঞ্চনা ও বহুমুখী সংকটের শিকার হচ্ছেন। লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড়, সুপেয় পানির সংকট এবং কর্মসংস্থানের অভাব এর মূল কারণ। আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি আয়োজিত কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। রবিবার রাজধানীর একটি হোটেলে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহায়তায় আয়োজিত এ কর্মশালায় জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশনের প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। প্রকল্পটি খুলনা, সাতক্ষীরা উপজেলা, 5টি উপকূলীয় উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য হল জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি। কর্মশালায় বক্তারা জানান, দেশে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার ক্রমবর্ধমান প্রভাবে কৃষি উৎপাদন, পানি নিরাপত্তা ও জীবিকার ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার শান্তি প্রস্তাব দিয়েছে ইরান, যেখানে মার্কিন সেনা ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কড়া শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে চুক্তির আগে তেহরান কোনো অসদাচরণ করলে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবানন ও গাজায় থামছে না সংঘাত, পাশাপাশি ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার। টেবিলের এক পাশে শান্তির প্রস্তাব, অন্য পাশে বাজছে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ইরানের মাঝে চলমান শান্তি প্রস্তাবের মাঝেই লেবানন ও গাজায় বন্ধ হচ্ছে না রক্তপাত। যুক্তরাষ্ট্রের দেয়া 9 দফা যুদ্ধবিরতি প্রস্তাবের পাল্টা জবাবে 14 দফার শান্তি পরিকল্পনা দিল ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দেয়া এ প্রস্তাবে সাময়িক যুদ্ধবিরতির বদলে 30 দিনের মধ্যে সংকটের স্থায়ী সমাধান চেয়েছে তেহরান। ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানো, মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধ ও সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বিদেশে জব্দ করা সব ইরানি সম্পদ ফেরতের বিষয় উল্লেখ রয়েছে এ 14 দফায়। এদিকে চুক্তির খসড়া নিয়ে ফ্রান্স ও কাতারের সাথে তেহরান যখন কূটনৈতিক আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আগে ইরান কোনো ধরনের অসৎ আচরণ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হবে বলে জানান তিনি। এদিকে ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি জানান, ইরানের দেয়া শান্তি প্রস্তাব আলোচনা করা হলেও তা বাস্তবায়ন করা হবে কিনা তা নিশ্চিত নয়। এর মাঝেই সাগরে চলছে আধিপত্য বিস্তারের লড়াই। মার্কিন অবরোধের জেরে গত 13 এপ্রিল থেকে ইরানগামী অন্তত 48টি জাহাজ পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধের আইন করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। অন্যদিকে ইয়েমেনের সাবোয়া প্রদেশ সংলগ্ন উপকূল থেকে MT ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই করে সোমালিয়ার দিকে নিয়ে গেছে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী। এদিকে রণাঙ্গনে কমছে না উত্তাপ। লেবাননের আলকান্তারা ও বিয়াদায় ইসরায়েলি বাহিনীর ওপর আত্মঘাতী ড্রোন ও কামানের গোলাবর্ষণ জোরদার করেছে হিজবুল্লাহ। থেমে নেই ইসরায়েল। লেবাননে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 41 জন, আর গাজায় গত একদিনে প্রাণ গেছে আরও 7 ফিলিস্তিনির। বিশ্লেষকদের মতে কূটনৈতিক আলোচনা এগোলেও মাঠের সংঘাত না থামলে স্থায়ী সমাধান কঠিন হয়ে পড়বে। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এখন বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। মিরপুরে 12 দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচিত হয়েছে এবারে আসরের ঝকঝকে ট্রফি। নতুন রূপে, নতুন পরিকল্পনা ডিপিএলকে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করছে বিসিবির নতুন অ্যাডহক কমিটি। থাকছে উন্নত ব্রডকাস্টিং ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার এবং আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। টুর্নামেন্টের মান ও আকর্ষণ বাড়াতে আগামী আসরে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম ইকবাল। 12 দলের অধিনায়কের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ডিপিএল। অনিশ্চয়তার দোলাচল পেরিয়ে এবারের আসরে ক্রিকেটারদের পাশাপাশি তামিম ইকবালের কাছেও একটু বেশি স্পেশাল।
অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে ডিপিএলকে নতুন রং দিতে তাই একগুচ্ছ পরিবর্তনের ঘোষণা তামিমের। 6টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে 12 দলের এই টুর্নামেন্ট। থাকছে উন্নত ব্রডকাস্টিং ব্যবস্থা। এবার অ্যাজ দ্য হোস্ট সেড দ্যাট 6টা ভেন্যুতে খেলা হবে। আমরা এবার রিজার্ভ ডে রেখেছি প্রতিটা ম্যাচের জন্য, আর 6টা গ্রাউন্ডে ম্যাচ হলে প্রত্যেকটা একটা রাউন্ড এক ম্যাচ করে শেষ হয়ে যাবে বেসিক্যালি। ক্রিকেটারদের সুযোগ সুবিধায় বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে অ্যাডহক কমিটি। প্রতিটি ভেন্যুতে থাকবে ইমার্জেন্সি আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্স। পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার ও ফিটনেস ব্যবস্থাপনাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে বোর্ড। আরেকটা জিনিস অথবা এবার নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে যেটা হলো আইসিইউ অ্যাম্বুলেন্স। আপনি যদি লাস্ট 2 বছরের হিস্ট্রি দেখেন, আমার মনে হয় 4 থেকে 5 জন বা মেবি আ লিটল মোর ইনসিডেন্ট হয়েছে আমাদের মাঠে। আই ওয়াজ এক্সট্রিমলি লাকি টু সার্ভাইভ। আমাদের বিসিবির তরফ থেকে প্রত্যেকটা টিমকে লাঞ্চও প্রোভাইড করছি। দুর্নীতি রোধে প্রতিটি দল থাকবে অ্যান্টি করাপশন ইউনিটের কঠোর নজরদারিতে। টুর্নামেন্টের মান ও সৌন্দর্য বাড়াতে ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্তির পরিকল্পনার কথাও জানিয়েছেন তামিম। আগামী 4 মে ডিপিএল এর উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।